দেখছেন টিভি9 বাংলা ফুল অ্যান্ড ফাইনালের এই সেগমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি মধুকল্পিত, আমার সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। আর স্বাভাবিকভাবে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো এবং প্রভাব রয়েছে এই খবরের, সেটাও বলতে হবে, কারণ রাজ্যে পালা বদল হতেই ব্যান উঠে যাচ্ছে। 20 বছর পর বাংলায় ফিরছেন সাহিত্যিক তসলিমা নাসরিন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে থাকার কথা বাংলাদেশি সাহিত্যিকের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, স্বাভাবিকভাবে আমাদের বাংলার মানুষকে বা বাংলার রাজনৈতিক ব্যক্তিত্বকেও যেমন এই খবরটা একটা বার্তা দেয়, তার পাশাপাশি বাংলাদেশকেও কিন্তু একটা আলাদা বার্তা দেওয়ার কথা, মানে বার্তা দেবেই স্বাভাবিকভাবে। তোমার কাছে এখনো পর্যন্ত কি খবর রয়েছে? দেখো, 20 বছর পর পশ্চিমবঙ্গে ফিরছেন তসলিমা নাসরিন। 1 আগস্ট শনিবার সন্ধ্যে 5:30 নাগাদ কলকাতার রবীন্দ্র সদনে তার অনুষ্ঠান রয়েছে। সেখানে তিনি গান গাইবেন, কবিতা বলবেন। তার পাশাপাশি একই মঞ্চে থাকার কথা শুভেন্দু অধিকারী। খুব তাৎপর্যপূর্ণ। তোমার মনে থাকবে 2007 সালে নভেম্বর মাসে তার বই দ্বিখণ্ডিতকে নিয়ে যখন হিংসা ছড়িয়ে পড়ে বলে অভিযোগ করে তৎকালীন বামফ্রন্ট সরকার, তারপর কিন্তু তাকে কলকাতা ছেড়ে চলে যেতে হয়। তারপর একাধিকবার তার পোস্টে বিতর্ক হয়েছে, তার বই নিয়ে আলোচনার ঝড় উঠেছে এবং ওই সময় 2007 সালে বামফ্রন্ট সরকারকে পরিস্থিতি সামাল দিতে সেনা নামাতে হয়েছিল। তারপর থেকে কিন্তু তসলিমা আর কলকাতা আসেননি। সেই জায়গায় এত বছর পর তসলিমার কলকাতায় আসা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা, এবং সরকার কোথাও সহযোগিতা করছে, ফলেই কিন্তু তসলিমা আবার ফিরতে পারছেন। একদম সুমন, একটা বিষয় তো ভীষণ উল্লেখ্য যে তিনি 2008 সালে কলকাতা ছাড়লেও তিনি কিন্তু বিভিন্ন ইস্যুতে তিনি তার অস্তিত্ব রেখেছেন, মানে বাংলার মানুষকে ভিডিও বার্তা দেওয়া, এমনকি বাংলাদেশে বেশ কিছু সাম্প্রতিক ঘটনায় তার ভিডিও বার্তা যেটা সত্যিই জনমানুষের যথেষ্ট প্রভাব ফেলে, মানে তিনি তার অস্তিত্ব কন্টিনিউ বজায় রেখে গিয়েছেন। স্বাভাবিকভাবে কলকাতার যে সমস্ত জায়গায় তার মানে আনাগোনা ছিল, সেই জায়গায় তিনি আবার ফিরবেন। কলকাতার সাহিত্যিক মানে বাংলা সাহিত্যিকরাও বারবার চেয়েছেন যে তসলিমা ফিরে আসুন। এই জায়গাটা, এটা তো একটা নস্টালজিয়া বাঙালির কাছে অবশ্যই। দেখো, একেবারেই তাই। এবং শুধুমাত্র যদি আমরা বামফ্রন্ট সরকারের আমলে দেখি তা নয়, পরবর্তীকালে যখন পরিবর্তন হলো, রাজ্যে তৃণমূল সরকার এলো, 2012 সালে তার কলকাতা বইমেলায় একটা বই প্রকাশ অনুষ্ঠান ছিল, সেটা শেষ মুহূর্তে কিন্তু বাতিল করা হয়েছিল। অর্থাৎ দুটো সরকারের টার্মে কিন্তু তিনি কলকাতা থেকে কার্যত নির্বাসিত থেকেছেন। সেই জায়গায় তার ফিরে আসা, এবং ডেফিনেটলি তুমি যে নস্টালজিয়ার কথা বলছো সেটা তো কাজ করবেই। বহু সাহিত্যিক বারবার চেয়েছেন তসলিমা কলকাতায় আসুন, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে তা সম্ভব হচ্ছে, এবং এই যে অনুষ্ঠান যেটা রবীন্দ্র সদনে রাখা হয়েছে, তার উদ্যোক্তারা যেমনটা জানাচ্ছেন যে তসলিমা তার মতো সেখানে ব্যক্ত করবেন। মূলত সেকুলার মিশন, HRBFF এবং পশ্চিমবঙ্গের জন্য এই সংগঠনগুলোর উদ্যোগেই কিন্তু তসলিমা ফিরছেন কলকাতায়। একদম সুমন, তুমি সঙ্গে থাকো। টানি বলুন, গান্ধীবাদ বলুন, লেনিনবাদ বলুন, মার্ক্সবাদ বলুন, আমাদের যে দর্শনের কথা বলুন, সমস্ত বিচারধারা, সমস্ত দর্শন, সমস্ত বাদ, অনুবাদ, সংবাদ, বিসংবাদ সব তলিয়ে যাবে যদি না হিন্দু মেজরিটি কোনো এলাকা না হয়। আপনি যদি বাংলাদেশে আজকে যদি থাকতেন, এই পুরো বঙ্গ যদি বাংলাদেশ হয়ে যেত, পশ্চিমবঙ্গ নামক যদি হিন্দু প্রধান এলাকাটি যদি না থাকতো, তাহলে হয় হাসিনা, নইলে খালেদা, নইলে ইউনুস, অথবা তারেক। এর বাইরে আমাদের কোনো কিছু বলার উপায় থাকতো না। আমরা এখান থেকে বেরোতে পেরেছি। আমাদের পূর্বপুরুষরা মহান ছিলেন, তারা ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন, তারা 58 জন মিলে ভোট দিয়ে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ, জাতি হিসেবে কৃতজ্ঞ। কেননা বাঙালি জাতি হিসেবে বাঙালি পরম্পরা, বাঙালি সংস্কৃতিকে আমরা বয়ে নিয়ে চলেছি, আমরা তার ধারক বাহক। এই মুহূর্তে প্রাক্তন IPS কর্তা হুমায়ুন কবির আমাদের সঙ্গে রয়েছেন। যে সময় তসলিমা তিনি ছেড়ে চলে যেতে বাধ্য হন কলকাতা, তখনও আপনি পুলিশ আধিকারিকের দায়িত্বে রয়েছেন। একবার সেই সময়কার পরিস্থিতি জানতে চাইবো, আর তিনি যে ফিরছেন, এই ফেরাটাকেও আপনি কিভাবে দেখবেন? ফিরে কি উনি এখানে থাকছেন নাকি ফিরে একটা প্রোগ্রাম উনি কলকাতায় ফিরছেন এবং তিনি কলকাতায় কবিতা পাঠ করবেন। থাকবেন কি থাকবেন না সেটা হয়তো আমরা জানতে পারবো, কিন্তু তিনি ফিরছেন, কলকাতায় পা রাখছেন এবং তিনি ফিরছেন। অবশ্যই থাকতেও পারেন। 1 আগস্ট এই অনুষ্ঠানটি রয়েছে। আচ্ছা, ভালো কথা, তিনি ফিরে আসছেন। হ্যাঁ, আমি শুনেছি, পেপারে দেখেছি উনি আসছেন, এটা ভালো কথা, ওনাকে স্বাগত জানাচ্ছি। তবে এটা ঠিক যে মুসলমানদের যে তাকে নিয়ে একটা রয়েছে, আপত্তি রয়েছে, যারা বিশেষ করে অর্থোডক্স মুসলিম, সেটা আমরা আগে দেখেছি এবং সেখানে খুব গণ্ডগোল হয়েছিল। বিশেষ করে
পার্ক সার্কাস এলাকাতে এবং পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস এবং বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছিল। তো আমি যেটা বলতে চাইছি যে উনি আসছেন, ভালো কথা। আমি উনার লেখা আমি খুব পছন্দ করি, ওনার লেখা অনেক ভালো, আমিও পছন্দ করি, অনেকেই পছন্দ করেন। কিন্তু একটা কথা বলবো উনাকে, যে উনিও অনেক বছর কাটিয়েছেন বাইরে, তিনিও যন্ত্রণাটা ভোগ করেছেন। উনি যেন কোনো উস্কানিমূলক কথাবার্তা আলাদা করে না বলেন মুসলমানদের জন্য। এখন মুসলমানদের যে আমরা প্রপার জায়গাতে নিয়ে আসতে পারিনি, প্রপার সংস্কারপন্থী বা সংস্কার করে একটা মুসলমানদের একটা স্ট্যান্ডার্ড জায়গাতে নিয়ে আসা, যে সহনশীলতা বাড়ানো, টলারেন্স, সেই জায়গাতে আমরা আনতে পারিনি। সেই জন্য সেই সালমান রুশদি হোক আর তসলিমা নাসরিন হোক, তাদের উপরে বারবার আক্রমণ হয়েছে। তো আমি চাইবো যে তসলিমা দি আসুন, এখানে তিনি ইন্টারাক্ট করুন, কবিতা পাঠ করুন, তার বক্তব্য রাখুন। কেন কিন্তু একটা জিনিস যেন করেন না, উস্কানিমূলক কথাবার্তা যেন না বলেন। কারণ মুসলমানদের যে সাধারণ মুসলমান, তাদের আমরা এখনও সেই স্ট্যান্ডার্ডে শিক্ষিত করে তুলতে পারিনি, মাস যেটা আর কি, যার ফলে আমাদের সমস্যাগুলো হচ্ছে, যে আমাদের টলারেন্সটা কম, মুসলিমদের মধ্যে টলারেন্সটা কম। আরেকটা জিনিস হচ্ছে ধর্ম নিয়ে যখন উনি আলোচনা করেন না বা চর্চা করেন না, বা ওনার উপন্যাসে ধর্ম নিয়ে লেখেন না, তখন ধর্ম নিয়ে বক্রোক্তিগুলো ওনার না করলেই ভালো আমার মনে হয়। যে বাঁকা কথা বলা, ধর্ম নিয়ে উস্কানিমূলক কটাক্ষ করা বা উস্কানিমূলক কথাবার্তা বলা, এগুলো না করলেই ভালো। আজকে হয়তো উনি প্রোটেকশন পাবেন, উনিও নিশ্চয়ই অনেকদিন একটা বিষয় তো অবশ্যই জানতে ধরে ইচ্ছা বাইরে করছে, থাকার আপনার ফলে কথায় উনি আমি অনেক দুটো কিছু পয়েন্ট শিখেছেন, পেলাম। সেটা অভিজ্ঞও হচ্ছে হয়েছেন। তিনি যাতে কোনো উস্কানি না দেন। একটা তো বিষয় আপনিও জানেন, কারণ আপনিও লেখালেখি করেন, জানেন যে সাহিত্যিক বা যারা লেখেন তাদেরকে কোনো গণ্ডির মধ্যে বাঁধা যায় না, মানে উচিত নয়, তার শিল্প সেটা, তিনি সেভাবে নিজেকে প্রকাশ করেন এটা। এবং তার পাশাপাশি আপনি এটাও বললেন, সত্যি সংখ্যালঘু মানুষকে আমরা সেই জায়গায় এখনো সহনশীল জায়গা আনতে পারিনি, সেটা আপনার মুখ থেকে বেরোচ্ছে। এই বিষয়টা অবশ্যই আলোচনা, কিন্তু 2011 সালের পর তৃণমূল যখন ক্ষমতায় আসে, তখনও কিন্তু বারবার ফিরতে চেয়েছিলেন তসলিমা নাসরিন। তখনও আমরা দেখেছি নিরাপত্তার কারণে তাকে ফেরানো যায়নি, কিন্তু এইবারে পালা বদলের পর তাকে যে ফেরানো হচ্ছে, এটা কতটা ইতিবাচক বার্তা সাহিত্যিক মহলে, বাংলার মানুষের কাছে, এবং এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, আমি তো আগেই স্বাগত জানিয়েছি, আর এটা ভালো দিক। তখন ফেরানো যায়নি, তখনকার যে থ্রেট পারসেপশন বা সিকিউরিটি অ্যাসেসমেন্ট যেটা হয়েছিল, তখনকার একরকম ছিল। এখনও অনেকটা সময় পেরিয়ে গেছে, 11 থেকে 26-15টা বছর কেটে গেছে। তারপরে অনেক পরিবর্তন হয়েছে, মানুষের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়েছে, মানুষের সহনশীলতাও বেড়েছে, বিশেষ করে মুসলমানদের মধ্যেও সহনশীলতা বেড়েছে। বিশেষ করে নতুন সরকার আসার পর মুসলমানরা দেখবেন একদম চুপ করে আছে, যে চুপ করে গেছে, একদম বিভিন্ন দিক থেকে তারা চুপ করে গেছে। সেই জন্য সেই চুপ করেই থাকবে আশা করা যায়। কিন্তু ওনারও একটা দায়িত্ব আছে, কারণ উনিও তো মুসলিম কমিউনিটি থেকেই বিলং করেন, বাংলাদেশের লেখিকা। তারও দায়িত্ব ছিল যে এই মৌলবাদের বিরুদ্ধে তার আন্দোলন করা, এবং সেটা সিস্টেমেটিক ওয়েতে। তার উপরে তাকে করে নয়, তাকে টিজ করে নয়, তাকে টোন্ট করে নয়, তাকে সঙ্গে নিয়ে সেই মৌলবাদটাকে থেকে যাতে বেরিয়ে আসতে পারি আমরা সেইভাবে। আর ধর্ম নিয়ে না বলাই ভালো, কারণ ধর্ম নিয়ে তো উনি লেখেন না, উনি কোনো মৌলবী নয়, মুফতি নন, কারি নন, তাহলে ধর্ম নিয়ে বলার কি আছে ওনার? মুসলিম হিসাবে বলতেই পারেন, কিন্তু অ্যাডভার্স ক্রিটিসিজমগুলো অ্যাভয়েড করে যাওয়াই ভালো বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে বাম নেতা কলতান দাশগুপ্ত রয়েছে। কলতান, বাম আমলে যিনি বাংলা ছাড়তে বাধ্য হয়েছিলেন, এতগুলো বছর কেটে গিয়েছে, তিনি বারবার ফিরতে চেয়েছেন, তিনি ফিরতে পারেননি। 2026-এর পর তিনি ফিরছেন, কবিতা পাঠ করবেন, গান করবেন। স্বাভাবিকভাবে আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখবেন? মানে এটাকে স্বাগত জানানোর বিষয়, আপনারা কি বলবেন এক্ষেত্রে, প্রতিক্রিয়া কি? কেউ মুখ্যমন্ত্রীর সাথে স্টেজ শেয়ার করতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে ওনার ওই যে স্ট্যাটাস ইত্যাদি নিয়ে মাঝে শ্রমিকবাবু ইত্যাদি তারা নানা কথা বলেছিলেন। তাহলে এতদিন ধরে কেন্দ্রীয় সরকার আছে, তসলিমা নাসরিন ভারতবর্ষে আছেন, তিনি কি হিসেবে আছেন, তার এনআরসি, সিএ ইত্যাদির বিষয়, সেইগুলো কিন্তু আর শ্রমিকবাবু তার বক্তৃতায় বলেননি। আর সেই সময়ে ষড়যন্ত্র ইত্যাদি যা হয়েছিল, সেগুলো আবার এখন নতুন করে বিজেপি তার মতো করে ভাষ্য তৈরি করতে চাইবে হয়তো, কিন্তু সেইটা আজকের দিনে আর মানুষকে খুব একটা কনভিন্স করতে ওরা পারবেন, এটাই আমাদের কথা। ধন্যবাদ। 2007 সালের 21শে নভেম্বর তসলিমার বিরুদ্ধে মৌলবাদী বিক্ষোভে উত্তাল হয়েছিল কলকাতা। সেই সময় পরিস্থিতি সামলাতে সেনা নামিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এরপরে বিভিন্ন এই একই ইস্যুতে তাকে কলকাতা ছাড়তে হয়। দীর্ঘ সময় কেটে গিয়েছে, কিন্তু তিনি ফিরতে পারেনি, যদিও বেশ কিছু ইস্যুতে তিনি তার বারবার ভিডিও বার্তা পাঠাতেন।
সে বাংলাদেশ হোক, আমাদের রাজ্যের হোক, এবং অবশেষে 2026-এ পালাবদলের পর বিজেপি ক্ষমতায় থাকাকালীন রাজ্যে ফিরছেন তসলিমা নাসরিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি মঞ্চ ভাগ করে দেবেন, কবিতা পাঠ করবেন, স্বাভাবিকভাবে সাহিত্য মহলে একটা আলাদা বার্তা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমনের সঙ্গে কথা বলছিলাম। সুমন, এই 1 আগস্টের কর্মসূচিটা সম্পর্কে যদি তুমি একটু আমাদেরকে জানাও বিস্তারিত, ঠিক কী কর্মসূচি? এবং একটা প্রশ্ন ইতিমধ্যে হচ্ছে, তিনি আসবেন মানে তার কি থাকার কোনো পরিকল্পনা রয়েছে? যেমন তিনি আগে থাকতেন, আসা যাওয়া করতেন, সেই রকম কোনো পরিকল্পনা রয়েছে? দেখো, এখনো তার কিন্তু এখানে পাকাপাকি ভাবে থাকার বিষয়ে আলোচনা হয়নি। শুধু নির্ধারিত সেই অনুষ্ঠান করতেই তিনি আসবেন, প্রাথমিকভাবে এতটুকুই জানা গেছে। রবীন্দ্র সদনে সেই প্রোগ্রাম হবে সন্ধ্যে 5:30টায়। কবিতা গান, অর্থাৎ তসলিমা তিনি তার লেখা নিয়ে কথা বলবেন, পাশাপাশি এখানকার যারা সাহিত্যিকরা রয়েছেন তারাও কিন্তু তার সাথে মত বিনিময় করবেন, তাদের সাথে ইন্টারাকশন করবেন তসলিমা। এবং তোমাকে যেমনটা আমি বললাম যে মূলত 3টি সংগঠন এবং তার সঙ্গে সঙ্গে উদ্যোক্তাদের মিলিতভাবে কিন্তু তারা এই উদ্যোগটি নিয়েছেন রবীন্দ্র সদনে। আমাদের সঙ্গে থাকো। এবং আমরা দেখেছি নির্বাচনী প্রচার চলাকালীনও শ্রমিক ভট্টাচার্য তিনি তসলিমাকে বাংলায় ফেরাবেন এরকম একটা পক্ষে সওয়াল করেছিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শক্তিশালী কথা সাহিত্যিক তিলোত্তমা মজুমদার। তিলোত্তমা দি, একটা বিষয় আমাদের প্রত্যেকের কাছে, তসলিমা নাসরিনের লেখা সত্যি অনেক অনেক পছন্দ করি আমরা। সেই মানুষটি আবার এতগুলো বছর পর বাংলায় ফিরছেন, মঞ্চে উঠে কবিতা পাঠ করবেন, আবার আমরা সচক্ষের সামনে থেকে তসলিমা নাসরিনকে দেব, ভিডিও বার্তায় নয়। স্বাভাবিকভাবেই আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। আমি খুবই সাধুবাদ জানাচ্ছি যে সরকার পক্ষকে, কারণ এরকম একটা সিদ্ধান্ত এর আগে বিগত সম্পূর্ণ আলাদা আলাদা নৈতিক মানে আদর্শ নিয়ে চলে, সেরকম দুটো আলাদা আলাদা সরকারকেই দেখেছি তারা তসলিমাকে ব্যস্ত করে রেখেছিলেন। তো বিজেপি সরকার যে এই ঔদার্য দেখাচ্ছেন তাতে আমার ভালো লাগছে। এবং তার সঙ্গে আমি অবশ্যই বাংলায় একজন অত্যন্ত বড় অবদান যিনি রেখেছেন, সে তসলিমা নাসরিন বাংলায় আছেন, তাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বললাম সাহিত্যিক তিলোত্তমা মজুমদারের সঙ্গে। আর আমরা যে ছবিটা দেখাচ্ছি দেখুন, তসলিমা নাসরিন এই যে কর্মসূচি রয়েছে 1 আগস্ট যে কর্মসূচি রয়েছে, 20 বছর পর তিনি মুক্ত পশ্চিমবঙ্গে ফিরছেন, ভীষণ উল্লেখযোগ্য একটা কথা। সেটা তিনি আবার রিপোস্ট করেছেন তার সমাজ মাধ্যমে। এবং তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও মঞ্চ ভাগ করে নেবেন এবং তিনিও কবিতা পাঠ করবেন। আবারও সচক্ষে বাংলার মানুষ তাকে দেখতে পাবে কলকাতায়। দেবজিৎ মজুমদার, দেবজিৎ সরকার প্রধান মুখপাত্র বিজেপি, তিনি কি বলেছেন এই প্রসঙ্গে শুনব। হিন্দু মেজরিটি নয় এরম কোনো জায়গায় কোনো মুক্ত চিন্তা নিরাপদ নয়, সে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, বা এই ভারতের কোনো প্রান্ত হোক। সুতরাং বৌদ্ধবাদের যদি চর্চা করতে হয়, মুক্ত চিন্তার যদি চর্চা করতে হয়, তাহলে হিন্দু মেজরিটি এলাকা থাকতে হবে। আপনি বামই বলুন, ডানই বলুন, গান্ধীবাদ বলুন, লেনিনবাদ বলুন, মার্ক্সবাদ বলুন, আমাদের যে দর্শনের কথা বলুন, সমস্ত বিচারধারা, সমস্ত দর্শন, সমস্ত বাদ, অনুবাদ, সংবাদ, বিসংবাদ সব তলিয়ে যাবে যদি না হিন্দু মেজরিটি কোনো এলাকা না হয়। তো পশ্চিম স্বাগত আরো একবার আপনাদের টিভি9 বাংলায়। এই মুহূর্তে আমরা আবারও নজর রাখবো শর্মিষ্ঠা বারুইপুরের দিকে, কেননা সেই বারুইপুরে আরো একবার নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে আসছে, নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত। আমাদের প্রতিনিধি অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, কি অভিযোগ উঠে আসছে? দেখো, যেটা অভিযোগ উঠে আসছে যে এক নাবালিকাকে শিয়ালদা থেকে তাকে খাবারের লোভ দেখিয়ে নিয়ে আসা হয় এবং তার বাড়ি ব্যারাকপুর থানা এলাকায়। পরিবারের সঙ্গে কোনো রকম ভাবে রাগ অভিমানের হওয়ার পরেই সে চলে এসেছিল বাড়ি ছেড়ে। এবং যার বিরুদ্ধে অভিযোগ, তার বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনার মুখরপুর এলাকায়। সে শিয়ালদাও থেকে তাকে দেখতে পায় এবং তারপর তাকে দেখে তাকে খাবারের লোভ দেখায়, লোভ দেখিয়ে তাকে প্রথমে বাড়িপুরে নিয়ে আসে, তারপর শাসন নিয়ে আসা হয়। শাসনের ওখানে নিষিদ্ধ পল্লী রয়েছে এবং সেখানের একটি ঘর ভাড়ার ঘরে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। লোকজনের তখন সন্দেহ হয়। এরপরে বাড়িপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দুজনকে সেখান থেকে ধরে এবং ইতিমধ্যেই ওই নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ তোমাকে। আরো একবার জানাবো আপনাদেরকে, বারুইপুরে সেখানে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত। খাবারের লোভ দেখিয়ে বাড়ি থেকে পালানো নাবালিকাকে অপহরণ,
সামাদ আলী নামে এক যুবক, তিনি অপহরণ করেন বলে জানা যাচ্ছে এবং শিয়ালদা স্টেশনে ব্যারাকপুরে নাবালিকার সঙ্গে পরিচয় হয়। পরে বারুইপুরে ভাড়া বাড়িতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে অভিযুক্ত সামাদ আলী। নাবালিকাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। নাবালিকাকে ধর্ষণ খুনের 9 দিনের মাথায় আবারও খবরের শিরোনামে এই বারুইপুর। আরও একবার আমি অভিজ্ঞানের কাছে চলে যাবো। অভিজ্ঞান, একদিকে যখন আজকে বারুইপুরে আমরা দেখতে পেলাম যে পুরো যে ঘটনা, ধর্ষণ খুনের ঘটনার যখন পুনর্নির্মাণ চলছে, যখন পুলিশ সেখানে পৌঁছে গিয়েছে, ঠিক তখনই আরও এক নাবালিকা নির্যাতনের খবর উঠে আসছে এই বারুইপুর থেকেই। আমরা যাব আবারও আমাদের প্রতিনিধির কাছে। অভিজ্ঞান রয়েছেন। অভিজ্ঞান, একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি বারুইপুরে পুলিশ পৌঁছে গিয়েছেন, যে ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনার পুনর্নির্মাণের জন্য কড়া পুলিশের নিরাপত্তা, ঠিক অপরদিকে এই বারুইপুরের আরো এক নাবালিকা, তাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে আসছে। একদম এমনটাই কিন্তু অভিযোগ, যেটা অভিযোগ যে সামাদ আলী বলে যে ব্যক্তি যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার বাড়ি মন্ত্রপুর এলাকায় শিয়ালদহ স্টেশনের ওখানে সে এক নাবালিকার সঙ্গে তার পরিচয় হয় এবং তার হাব দেখে বুঝতে পারি সে একা, এবং তাকে খাবারের লোভ দেখিয়ে তাকে সেখান থেকে নিয়ে চলে আসে বারুইপুর। তারপর নিয়ে আসা হয় শাসন এলাকাতে এবং সেখানকার একটি ভাড়া বাড়িতে যখন তার উপরে যখন ধর্ষণের চেষ্টা চালায়, তখনই কিন্তু এলাকার লোকজনের কিন্তু সন্দেহ হয় এবং পুলিশকে খবর দেওয়া হলে বারুইপুর থানা পুলিশের দুজনকেই সেই ঘর থেকে উদ্ধার করেছে। এবং ইতিমধ্যেই ওই নাবালিকা যেহেতু বাড়ি ব্যারাকপুর থানা এলাকায়, ব্যারাকপুরে সেখানে তার পরিবারকে খবর দেওয়া হলে তাদের হাতে ইতিমধ্যেই নাবালিকাকে তুলে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে ওই অভিযুক্ত সামাদ আলী তাকে গ্রেপ্তার করা হয়েছে দ্বীপের বাড়ি মথুরাপুর থানা এলাকায়। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো অভিজ্ঞান। আরো একবার আপনাদেরকে জানাই, আবারও বারুইপুর, সেখানে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে আসছে। নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় 9 দিনের মাথায় ফের খবরের শিরোনামে এই বারুইপুর। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। যেমনটা এখনো পর্যন্ত আপডেট, যে খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে অপহরণ, তারপরে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করায় অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। খাবারের লোভ দেখিয়ে বাড়ি থেকে পালানো নাবালিকাকে অপহরণ করে সামাদ আলী নামে এক যুবক। শিয়ালদা স্টেশনে ব্যারাকপুরের এই নাবালিকার সঙ্গে পরিচয় হয়। পরে বারুইপুরে ভাড়া বাড়িতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। দেখো মধুকল্পিত একটা বিষয়, মানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, রাজ্য সরকার স্পষ্ট করে বলছে যে এই ধরনের ঘটনায় 0 টলারেন্স নীতি নেওয়া হবে, কিন্তু এগুলো একটা রোগ, সামাজিক রোগ হিসেবে যেন দেখা দিচ্ছে। কোনো রকম ভাবে এই সমস্যার সমাধান করা যাচ্ছে না, এই রোগ নিরাময় করা যাচ্ছে না। আমরা দেখছি যে পুরনো যে বারুইপুরের যে ঘটনাটা, নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের যে ঘটনা, সেই ঘটনায় পুলিশের তদন্ত চলছে, এমনকি সঠিক তদন্ত না হলে পুলিশ আধিকারিকদের সরিয়ে পর্যন্ত দেওয়া হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ কতটা সচেতন হচ্ছে? না হলে এই ধরনের ঘটনা, বারুইপুরের ওই ঘটনার 9 দিনের মাথায় আরো এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার যে অভিযোগ উঠছে, স্বাভাবিকভাবেই একটা বিশেষ তো বার্তা দিচ্ছে যে সমস্যাটা তাহলে কি থাকছে। কারণ গ্রেপ্তার করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, ফাঁড়ি তৈরি করা হচ্ছে, তদন্তকারী আধিকারিকদের বদল করে দেওয়া হচ্ছে। গুন্ডা দমন আইনও কিন্তু ইতিমধ্যে লাগু হয়ে গিয়েছে। সুতরাং যারা অপরাধীরা, তাদের এই বিষয়টা কিন্তু মাথায় রাখা দরকার যে এই মুহূর্তে তারা কোনো রকম কোনো অপরাধমূলক কাজ করলে তারা কিন্তু ছাড় পাবে না। এই বিষয়টা বারবার করে রাজ্য সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে। গুন্ডা দমন আইনও কার্যকর হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও এই যে নাবালিকাদের উপর অত্যাচার, সেই খবরগুলো কিন্তু একটার পর একটা উঠেই আসছে। এবং বারুইপুরে যে ঘটনা ঘটে গিয়েছিল, সেই ঘটনা মাত্র 9 দিনের মাথায় একদম অপরাধীদের মনে, মানে অপরাধ যে মানসিকতা হয়, সেই মানুষগুলোর কাছেও একটা বার্তা দিতে হবে যে কোনো অপরাধ করে আর বাঁচা যাবে না। এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অতি তৎপরতার সঙ্গে, কারণ এখানেও আমরা দেখছি সামাদ আলী, তাকে এলাকার মানুষই একেবারে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং ওই নাবালিকাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু এই সচেতন করাটা, সাধারণ মানুষেরও সচেতন হওয়া প্রয়োজন এবং এই অপরাধের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে, যাদের মানসিকতা এই অপরাধ মনস্ক যারা, তাদের মধ্যেও একটা কোথাও সচেতন তৈরি করা দরকার, প্রচার করা দরকার যে কোনো অপরাধ করে আর কিন্তু মুক্তি নয়। একদম 0 টলারেন্স, সেটা কিন্তু অপরাধীদের মাথায় যত তাড়াতাড়ি ঢুকে যায় তত তাড়াতাড়ি তাদের পক্ষে ভালো। অন্তত এই বার্তাটাই দেওয়ার চেষ্টা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজ্ঞানের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করি। অভিজ্ঞান, বারুইপুরের এই ঘটনা, সেটা নিয়ে সত্যি প্রত্যেকটা মানুষ জানেন, রাজ্যের প্রত্যেকটা মানুষ জানেন ওই ঘটনাটা কি ঘটেছে এবং যারা এই ঘটনায় অভিযুক্ত তাদেরকে সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টা জানা সত্ত্বেও এই সমস্যাগুলো এড়ানো যাচ্ছে না কেন? এই সামাদ আলীর ট্র্যাক রেকর্ড কি? মানে এটা কি প্রথমবার, না আগেও এরকম বহু চেষ্টা করেছে সে? অভিজ্ঞান শোনা যাচ্ছে?
হ্যাঁ, শোনা যাচ্ছে। এই সামাদ আলীর ট্র্যাক রেকর্ড আমি একটু জানতে চাইবো, এ কি প্রথমবার না আগেও এই ধরনের ঘটনা সে ঘটিয়েছে? এলাকার মানুষ কি বলছে? সামাদ আলী কি ওই এলাকারই মানুষ? যেটা জানা যাচ্ছে, প্রাথমিকভাবে যেটা তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, সামাদ আলী যাকে ধরা হয়েছে তার বাড়ি মথুরাপুর এলাকায়, এবং সে এখানে একটি ভাড়া বাড়ি, অর্থাৎ সেই ভাড়া বাড়িটা ছিল যেটা শাসন এলাকার বাড়িপুরে, সেখানে সেই অপকর্মটা করার চেষ্টা করেছে এবং সেখান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবং সামাদ আলী বাড়ি মথুরাপুর থানা এলাকায়। ফলে এই সামাদ আলী কি ধরনের কাজ করতো, বা এর আগে এই ধরনের মেয়েদেরকে ফুসলিয়ে নিয়ে এসে এই ধরনের কাজকর্ম সেখানে করতো কিনা, সমস্তটাই কিন্তু পুলিশ এখন তদন্ত করে দেখছে। যেহেতু ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই বারুইপুর থানায় খবর আসে, পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকেই সামাদ আলী সেই সঙ্গে তার সঙ্গে থাকা নাবালিকাকে স্বাভাবিক একটা গ্রেপ্তার করতে উদ্বেগজনক পেরেছে। পরিস্থিতি না? নাবালিক ধর্ষণ খুনের ঘটনায় 9 দিনের মাথায় পুলিশি তৎপরতা চলছে, তদন্ত চলছে, গ্রেপ্তার করা হয়েছে, সবকিছু জানা সত্ত্বেও আবারও এই ধরনের ঘটনা। সত্যি এলাকার মানুষ যথেষ্ট চিন্তা। বেশ কিছু বক্তব্য আমাদের কাছে রয়েছে, শুনবো। 37 বছরের লোক, লোকটা বললো আমার বয়স 37। সে ওখানে নিয়ে মেয়েটাকে মানে শারীরিক সম্পর্ক করার জন্য এনেছিল। এখানে বাড়ির মালিকদের আমাদের সাথে মিটিং করে বলা আছে কোনো মানে বাচ্চা মেয়েদের কোনো ঠাঁই নেই। খাবারের লোভ দেখে নাকি ওনাকে আনা হয়েছে। উনি হচ্ছে মুরগি ব্যবসা করতে গেছে, ওখানে আলাপ হয়েছে, বাচ্চা মেয়ে খাবার লোভ দেখে নিয়ে এখানে দর্শন করার প্ল্যানিং ছিল। আপনাদের শোনালাম যে স্থানীয় যারা বাসিন্দারা তারা কি বলছেন, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। কিন্তু আবারও খবরের শিরোনামে উঠে এলো মাত্র 9 দিনের মাথায় এই বারুইপুরে সেখানে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠছে। কিছুক্ষণ আগে শর্মিষ্ঠ আমরা একটা ছবি দেখাচ্ছিলাম যে বারুইপুরে যে ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনায় অভিযুক্তদের নিয়ে পুলিশ একেবারে ঘটনাস্থলে গিয়ে ঘটনা পুনর্নির্মাণ করছিল, সেই ছবি আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি। কিন্তু তারপরে আবারও কিন্তু এই ধরনের একটা খবর সামনে আসছে যেখানে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে আসছে। কিন্তু পুলিশ যথেষ্ট তাড়াতাড়ি অ্যাকশন নিচ্ছে, তারা কিন্তু গ্রেফতার করে ফেলেছে ইতিমধ্যে যে অভিযুক্ত থাকে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে যে এই ঘটনাগুলো থামছে না আমাদের সমাজে। কিন্তু নাবালিকা গণধর্ষণ খুনে 9 দিনের মাথায় আবারও শিরোনামে বারুইপুর। খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে অপহরণ এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ। এই জায়গায় বারবার বলা হচ্ছে যে সচেতন হওয়া প্রয়োজন, মানুষকে সচেতন করতে হবে। নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত। এবার গ্রেপ্তারের ভয় পাচ্ছেন অনুব্রত মণ্ডল, কারণ 2021 সালে ভোট পরবর্তী হুমকি মামলায় হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছেন তিনি। নিম্ন আদালতে ধাক্কা খাওয়ার পর হাইকোর্টে আর্জি অনুব্রত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ইজলাসে মামলা কেষ্ট। 2021 সালে বিধানসভা ভোটের পর ইট ভাটা মালিককে হুমকি দিয়ে 30 লক্ষ টাকা ইট চুরির অভিযোগ ওঠে। সিউড়ি আদালতে এই মামলায় অনুব্রতর আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপরে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের এই যে আর্জি, এই আর্জিকে কিভাবে দেখা হচ্ছে, কি অবজারভেশন এই মুহূর্তে শ্রাবন্তী? শ্রাবন্তী শোনা যাচ্ছে? কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে কোথাও একটা অনুব্রত মণ্ডল ভয় পাচ্ছেন গ্রেপ্তার করা হতে পারে তাকে আবারও, সেরকম একটা আশঙ্কা নিশ্চয়ই রয়েছে। কারণ 2021 সালে ভোট পরবর্তী হুমকি মামলায় হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শ্রাবন্তী। শ্রাবন্তী, তোমার কাছে জানতে চাইবো এই আগাম জামিনের যে আর্জি জানালেন অনুব্রত মণ্ডল, সেক্ষেত্রে আদালতের কি অবজারভেশন? দেখো, সবেমাত্র মামলাটি দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে, যেহেতু নিম্ন আদালতে ইতিমধ্যেই খারিজ হয়ে গেছে আগাম জামিনের আর্জি। সেক্ষেত্রে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। এই সপ্তাহে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। দ্রুততার সাথে শুনানি করা হোক, যদি আগামীকালের মধ্যে যদি এটা বিচারপতি শুনেন তাহলে এই সপ্তাহে শুনানির একটা সম্ভাবনা থাকছে। আদারওয়াইজ আগামী সপ্তাহে এই মামলা শুনানি থাকছে। ধন্যবাদ। উস্কানি ভাষণ, হুমায়ুনকে ফের নোটিশ শক্তিপুর থানার। রেজিনগর থানায় জিজ্ঞাসাবাদের মধ্যে আরেক থানার তলব। অজব বিধায়ককে 19 জুলাই হাজিরার নির্দেশ। প্রথমবার তলব পেয়ে হাজিরা দেননি হুমায়ুন কবির, দ্বিতীয়বার নওদার বিধায়ককে নোটিশ দিল শক্তিপুর থানা। আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, কবে নাগাদ থেকে হাজিরার কথা বলা হয়েছে?
দেখো, হুমায়ুন কবিরকে দ্বিতীয়বার কিন্তু শক্তিপুর থানার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে এবং 19শে জুলাই 11টা নাগাদ তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে প্রথম হাজিরা নির্দেশ দেওয়া হয়েছিল 3রা জুলাই, সেই হাজিরা তিনি এড়িয়েছিলেন এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে সেই যে স্থানীয় ওসি রয়েছে শক্তিপুর থানা, তার বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়ে তিনি কিন্তু হাজিরা দেননি। কিন্তু পরবর্তীতে 4 তারিখ রেজিনগর থানায় হাজিরা দিয়েছিলেন এবং রেজিনগর থানার পক্ষ থেকে দ্বিতীয়বার আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে কিন্তু দ্বিতীয়বার তিনি হাজিরা হলো, প্রথমবার শক্তিপুর থানায় এড়িয়েছিলেন। এখন দেখার বিষয় রয়েছে আগামী 19শে জুলাই যে তার শক্তিপুর থানায় দ্বিতীয়বার 19শে জুলাই তাকে যে হাজিরার কথা বলা হয়েছে, সেই তিনি হাজিরা দেন কিনা সেদিকেই নজর। অঘোষিত একটা ব্রিটিশের শাসন চলে এসছে, এইরকম ধরনের আচরণ। এই চটিচাটা কতদিন চলে সেটা আমরা দেখবো। আগামী 17 তারিখ বিকেল 3টের সময় এসডিপিও বেলডাঙ্গার কাছে আমাদের আম জনতা উন্নয়ন পার্টির শক্তিপুর থানার আন্ডারে যে সমস্ত পদাধিকারী তাদের বাড়িতে যে ধরনের আচরণ করছে, যে পুলিশ বিজেপি ক্ষমতায় এসছে বলে বিজেপির চটি চাটবে, টিএমসি ক্ষমতায় ছিল তখন টিএমসির চটি চেটে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। এই গণতন্ত্রের কি মানে হয় যে এখানে কেউ বিরোধী থাকলে তার কোনো স্বাধীনতা থাকবে না, তার কোনো কণ্ঠরোধ করা হবে? হুমকি চুমকির রাজত্ব শুরু হয়েছে নাকি? গত 26শে জুন হুমায়ুন কবিরের কোন কথায় বিতর্কের সূত্রপাত শোনাবো আপনাদের। এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন? আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। রাজ্য জুড়ে কংক্রিটের জঙ্গল, গত 15 বছরে ধ্বংস হয়েছে বন, গুরুত্ব পায়নি বন দপ্তর। অরণ্য সপ্তাহের উদ্বোধনে বিগত তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি বছরে 10 কোটি গাছ লাগানোর টার্গেট দিয়েছেন তিনি। শুনবো। আমাদের রাজ্যে কংক্রিটের জঙ্গলে আমরা ভরে গেছি। বিল্ডিং প্ল্যান পাস করার সময়, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরির সময় সবাই আমরা লিখে দিচ্ছি পৌরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েতকে, যে 2/3 আমরা পরিকাঠামো বানাবো, ইনফ্রাস্ট্রাকচার বানাবো, 1/3 আমরা প্ল্যান্টেশন করব। কেউ মানে না। আমরা যখন আকাশপথে প্লেনে চড়ি, নির্বাচনের সময় বা সরকারি কাজে হেলিকপ্টারে উড়ি, আমি নিচের অবস্থা দেখে শিউরে উঠি। আমি একদম জমি থেকে উঠে আসা লোক। অরণ্য সুন্দরী, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আপনার আকাশ থেকে দেখলে কষ্ট হবে। 10 বছর আগে কি ঘন জঙ্গল ছিল, আজকে কি অবস্থা হয়েছে। হাসিমারা যাওয়ার পথে তরাই ডুয়ার্সের অবস্থা দেখলে, চালসার অবস্থা, জলদাপাড়ার অবস্থা দেখলে আমাদের সত্যি কষ্ট হয় যে ধ্বংস তো সব করে দিয়েছেন, কিন্তু এই গাছটাকেও ছাড়েননি। যখনই এই কথা শুনলাম, স্বাভাবিকভাবে পরিবেশ রক্ষায় পাশে টিভি9 বাংলা। ডুয়ার্স থেকে ঝাড়গ্রাম বিভিন্ন জায়গায় গাছ কেটে রীতিমতো সাফ হয়ে গিয়েছে। আমি 4টে উইন্ডো দেখাতে বলবো পিসিআরকে, বলবো দেখুন কিভাবে জলা জায়গা এবং সুন্দরবনের মতো জায়গা, ভাবুন সুন্দরী গাছ কেটে একেবারে সাফ হয়ে যাচ্ছে।
সেই জায়গায় কংক্রিটের জঙ্গল তৈরি হচ্ছে। আরও একটা দেখুন, ঝাড়গ্রামের মতন জায়গায়, ধূপগুড়ির মতো জায়গায়, ঘাটালের মতো জায়গায় সেখানে কাঠ কেটে চোরাচালান তো হচ্ছে এবং সেই জায়গাতেও একেবারে কংক্রিটের জঙ্গল দাঁড়িয়ে যাচ্ছে। তাই আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, তাদের সঙ্গে আমি কথা বললাম। আমি বরং শুরুটা উত্তর থেকেই করি, ডুয়ার্স থেকে করি। রনি, তুমি রয়েছো খুব সুন্দর জায়গা, আমি দেখতে পাচ্ছি বেশ জঙ্গল, দেখতেও ভালো লাগে। আমরা তো এই জঙ্গলের টানেই যাই, কিন্তু সেখানেও কংক্রিটের জঙ্গল, মানে এই কংক্রিটের জঙ্গল থেকে মুক্তি পাবো বলেই তো আমরা ডুয়ার্সে যাই। এই ছবি ওখানেও। দেখো শর্মিষ্ঠা, একদমই তাই। আমি তোমাকে প্রথমেই বলতে চাইবো যে ডুয়ার্সের যে অঞ্চল নিয়ে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন, বিশেষ করে ডুয়ার্সের লাটাগুড়ি, চালসা, উত্তর ধূপজড়া, দক্ষিণ ধূপজড়া, জলদাপাড়া এলাকা। চালসা এলাকায় আমরা দেখেছি টিয়াবনের গা ঘেঁষে প্রচুর রিসর্ট হয়েছে, প্রচুর হোমস্টে তৈরি হচ্ছে এই মুহূর্তেও, যেখানে ডুয়ার্সের প্রাকৃতিক পরিবেশ, সেখানকার জঙ্গল, সেখানকার বন্যপ্রাণী দেখার জন্য মানুষজন ছুটে আসতেন এবং থাকার জন্য তাদের জঙ্গল থেকে দূরত্বে একটা জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছিল এবং পর্যটকদের কথা ভেবে কিন্তু জঙ্গলের ভেতরে সাফারির ব্যবস্থা করেছিল। কিন্তু বর্তমানে গত 10 বছরে যেভাবে জঙ্গলের গাছপালা কাটা হয়েছে এবং সেই জায়গায় তৈরি হয়েছে একাধিক রিসর্ট, হোমস্টে। চালসা এলাকাতেও আমরা দেখছি এখনো কিন্তু বহু জায়গায় সেখানে কংক্রিটের বিল্ডিং তৈরি হচ্ছে, এমনকি হাতিদের করিডর পর্যন্ত অবরুদ্ধ করে সেখানে রিসর্ট, হোমস্টে, হোটেল নির্মাণ হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ তুলেছে খোদ পরিবেশ প্রেমীরাও। তারাও চাইছে বুলডোজার চালানো। আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি দেখো আমার পেছনে, দেখলে মনে হবে বাইরে থেকে জঙ্গলটা কিন্তু প্রচুর গভীর, কিন্তু আমার আশেপাশে বুঝতে পারবে যে এই জঙ্গলের জায়গায় একসময় কিন্তু প্রচুর গাছ ছিল, ফলের গাছ ছিল। যে ফলের গাছ বা সেই ফল খেয়ে বন্যপ্রাণীরা জঙ্গলের ভেতরে থাকতো, সেই গাছ আজ নেই। এখানে ফেলিং এর নামে বহু জায়গায় ছোট ছোট গাছ পর্যন্ত কেটে ফেলা, এমনকি হ্যাঁ, একদম বোঝা যাচ্ছে। সত্যি তো এই জঙ্গল আরো ঘন হওয়া উচিত, সেই জঙ্গল আর ঘন নেই, সেইখানটাও আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। আরো একটা জায়গা তো মধুকল্পিত আমাদের নজর রাখতে হবে, কারণ যে জায়গা আমরা যেতে একেবারে রাস্তার দুধারে জঙ্গল দেখি, সবুজ আর সবুজ, মানে সেই সবুজের টানে আমরা কোথায় ছুটে যাই বলুন তো? ঝাড়গ্রামে ছুটে যাই। আর আমরা যে সময় দাঁড়িয়ে খবর করছি শর্মিষ্ঠা, এই সময়টাই তো মনে হয় ঝাড়গ্রামে যাওয়ার একেবারে মুখ্য একটা সময়, বৃষ্টির সময়। কিন্তু সেই ঝাড়গ্রামের বর্তমানে কি পরিস্থিতি, আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি সেখান থেকে, রয়েছেন তন্ময় নন্দী রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, যে সবুজের টানে ঝাড়গ্রামে ছুটে যাওয়া, সেই সবুজ কি ধীরে ধীরে ফিকে হচ্ছে ঝাড়গ্রাম থেকে? হ্যাঁ, একদমই। দেখো মধুকল্পিতা, সেই মানে একদম বাস্তব চিত্র ফুটে উঠেছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে নয়াগ্রাম। বিভিন্ন জায়গাতেই সবুজ ধ্বংস হয়েছে এবং একাধিক রিসর্ট তৈরি হয়েছে। সরকারি বিভিন্ন ধরনের যে বন, সেই বনকে রাস্তা করা হয়েছে এবং বনের পাশেই গড়ে উঠেছে রিসর্ট। বিভিন্ন জায়গায় ফরেস্টকে ধ্বংস করা হয়েছে, ধ্বংস করে বিভিন্ন ধরনের কলকারখানা গড়ে উঠেছে এবং এই সময়টা পর্যটকরা একদম মেতে ওঠেন, এই মুখিয়ে থাকেন এখানে আসার জন্য। ঘাগরা এবং গোপীবল্লভপুর সহ সুবর্ণরেখা বিভিন্ন জায়গায় ভিজিট করেন পর্যটকরা, কিন্তু এখন তারা হতাশ হচ্ছেন, কারণ তারা এই যে প্রকৃতির যে মনোমুগ্ধকর রূপ, সেই রূপ দেখতে পাচ্ছেন না। মোক্ষম সময় এই ঝাড়গ্রামে ঘুরতে যাওয়ার, কিন্তু সেই ঝাড়গ্রামে জঙ্গল কেটে একেবারে একের পর এক জায়গায় হোটেল, রিসর্ট তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গায় সবুজের যে সবুজ, যার টানে আমরা বারবার ছুটে গিয়েছি, সেই সবুজ কোথাও গিয়ে ফিকে হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই পাশে এই যে কি বলে জবরাড়ি শ্রীরামপুর এলাকা না? হ্যাঁ হ্যাঁ, শ্রীরামপুর এলাকা। ওই অনেক প্রায় 10 বছর এরকমই হবে। এরা 5-10 বছরে বাড়ি বানায়, 10 বছরই হচ্ছে। জোর করে কি অন্য জায়গা থেকে লোক এসে দখল করছে? হ্যাঁ, এখন জোর করে আসছে, তো দখল করতে আসছে। বিক্রিও হচ্ছে, জায়গাও বিক্রি হচ্ছে, যেমন দখল করেছে আমাদের বাড়ি ভাই, আমরা আসিনি। জঙ্গল বিক্রি হচ্ছে? হ্যাঁ, বিক্রি হচ্ছে। এখন আদিবাসী লোকই তো বেশি আছে, আমাদের কাছে লোক নাই। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সেখানে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আদিবাসী সংগঠনের। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং বন দপ্তর। এই কিছুদিন যাবৎ আমাদের কাছে একটা অভিযোগ আসে, মাহমুদপুর, দাসপুর থানার অন্তর্গত মাহমুদপুর মঞ্চতলায় কিছু অসাধু ব্যক্তি সরকারি গাছ রাতের অন্ধকারে কেটে নেয়, নিয়ে চোরাচালান হয়ে যায়। ওটা সেই অভিযোগের ভিত্তিতে আমরা একটা গাড়ির নম্বর পাই, সেই ভিত্তিতে আমরা দাসপুর থানায় লিখিত এবং মৌখিক অভিযোগ জানাই এবং আমাদের
প্রশাসনের কাছে আমাদের একটাই আর্জি, যাতে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আর্জি করছি, এবং এরপরেও যাতে এইসব কাজ যাতে না হয় তার প্রশাসনের কাছে বলবো একটা গাইডলাইন দেওয়ার জন্য। বন দপ্তরের নিয়োগের স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার থেকে বন দপ্তরের নিয়োগ হবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। অরণ্য সপ্তাহের উদ্বোধনে এসে জানালেন মুখ্যমন্ত্রী, তৃণমূল জামানায় বন দপ্তরের নিয়োগও বেনিয়মের অভিযোগ ওঠে। বহু পদে নিয়োগ হয়নি, কতগুলি শূন্যপদ, কি ধরনের পরিকাঠামো প্রয়োজন, বনমন্ত্রীকে তালিকা তৈরি করে জমা দিতে নির্দেশ মুখ্যমন্ত্রী। আমি মাননীয় প্রধান সচিব মন্ত্রীকে বলবো, কংক্রিট প্রপোজাল সিএস এর কাছে দিন, আপনাদের জন্য কি কি করতে পারি সেটা আমরা দেখব। কত ভ্যাকেন্সি আপনাদের খালি আছে সেটাও আমরা দেখব, এবং আপনাদের রিক্রুটমেন্ট এখন থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে। যত ভ্যাকেন্সি খালি আছে আগামী কয়েক মাসের মধ্যে আমরা পূরণ করব, এবং যারা কর্মরত অবস্থায় মারা গেছে তাদের ফাইলগুলো যদি পড়ে থাকে মাননীয় মুখ্য সচিবকে বিশেষভাবে দেখতে হবে।